হৃদয়ে রহপ্রিয় লেখিকা রায়কথা পর্ব ৬। বিকেলে সূর্য হেলে রোদের ধার ম্লান হয়ে এসেছে। আইরিনের দক্ষিণা ঘরের জানালা থেকে দেখা যাওয়া আমগাছটার মগডাল চিরে আসা সলকে পড়া আলো যখন তাদের উঠানে এসে থমকায়, তখনই পাশের বাড়ির মতি মিয়ার বড় ছেলে এসে মাহিরকে এক প্রকার জোর করেই ধরে নিয়ে গেল। কিছুক্ষণ আগেই মাহির বিশ্রাম নিতে বসেছিল, কিভাবে যেন তার চোখ লেগে যায়। মেহেলি ঘরটায় মাহিরের অভ্যস্ত হতে সময় লেগেছে। পুরো ঘরটাতেই আইরিন নামের মেয়েটার নিঃশব্দ বিচরণ। মাহির নিজের ঘরটার কথা চিন্তা করে, আদৌ নারী বাসের উপযুক্ত সেটা। কত কিছু বদলাতে হবে, পরিবর্তনগুলো মোটেও সহজ হবে না। এক মুহূর্তে কিভাবে তার প্ল্যান্ড লাইফটা এলোমেলো হয়ে গেল। একান্তে বসে সে দুদণ্ড চিন্তা করে বাড়িতে সব সহজ করার উপায় বের করবে, সে সুযোগ নেই। 2 মিনিট পর পর তাকে এটা ওটা খাওয়ানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। ছোট থেকে বড় থেকে বৃদ্ধ কেউই বাদ যাচ্ছে না। দূরের প্রতিবেশীরাও এসে আইরিনের জামাই দেখে গেছে। তাদের চোখে বিস্ময় ও করুণা। বিস্ময় আইরিনের বর ভাগ্য দেখে, আর করুণাটা কি তবে মাহিরের স্ত্রী ভাগ্য দেখে। আইরিন নামের মেয়েটাকে সবাই খুব একটা পছন্দ যে করে না, তা বুঝতে মাহিরের সময় লাগে না। অবশ্য তা অস্বাভাবিক না, তার নবপরিণীতার মধ্যে সূক্ষ্ম বিদ্রোহীভাব প্রবল। সে মাথা ঠান্ডা রেখে কথা তোপের প্রতিপক্ষকে জামাতার সামনে করে যাচ্ছেন। এসবে মাহিরের শঙ্কা আরও দৃঢ় হলো। কঠিন রমণীর সাথে দাম্পত্য বাধা পড়েছে সে। এর মধ্যে নিশিখালী গ্রামের মানুষের আত্মীয়তা যেন মাহিরের জন্য এখন এক মধুর যন্ত্রণায় পরিণত হয়েছে। না বলা যায় না, আবার সইতেও কষ্ট হয়। মতি মিয়ার বাড়িতে শীতল পাটি বিছিয়ে খাবারের যে বাহিরি আয়োজন সাজানো হয়েছে, তা দেখে মাহিরের কপালের দুশ্চিন্তা বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। মাটির চওড়া বাসনে ধোয়া ওঠা আতপ চালের রুটি, রাজহাঁসের মাংসের কষা ভুনা, আর তার উপর ঘিয়ের এক পুরো আস্তরণ। সব মিলিয়ে দৃশ্যটা ভোজন রসিকের জন্য স্বর্গ হতে পারে, কিন্তু মাহিরের জন্য এই মুহূর্তে তা এক মূর্তিমান আতঙ্ক। পাশে মাটির সরায় ঘন করে জাল দেয়া নতুন গুড়ের পায়েস থেকে খেজুর গুড়ের এক তীব্র মিষ্টি ঘ্রাণ বাতাসে ভেসে বেড়াচ্ছে। মতি মিয়া খুব উৎসাহ নিয়ে বললেন, জামাই বাবা, নিশিখালীর রাজহাঁস আর চালের রুটি না খাইলে কি শীত চলে? একটুখানি মুখে দিয়া দেখেন, খোদ ঢাকা শহরে এই স্বাদ খুঁজে পাবেন না। মাহির অসহায় চোখে খাবারের এই পাহাড়ের দিকে তাকালো। তার মস্তিষ্ক বারংবার দুপুরে সেই রাজকীয় ভোজের কথা মনে করিয়ে দিচ্ছে। ডাইনিং টেবিলে কুলসুম বেগমের সেই জোর করে পাতে তুলে দেওয়া পোলাও মাংসের কথা মনে পড়তেই তার পেটটা যেন এক অসহ্যভাবে কুঁকড়ে গেল। দুপুরেই সে এতটা পেট পুড়ে খেয়েছিল যে নিঃশ্বাস নেওয়াটাও কঠিন হয়ে পড়েছিল। আর এখন এই বিকেলের গুরুপা ঘাড়ের উপর শেষ পেরেক ঢুকতে এসেছে। সে বিনীতভাবে আমতা আমতা করে বলল, চাচা, দুপুরে যা খেয়েছি, বিশ্বাস করেন এখনও গলার কাছে সব আটকে আছে। আপনারাই আনন্দ করে খান, আমি বরং একটু বসে আপনাদের গল্প শুনি। কিন্তু মতি মিয়া নাছোড়বান্দা, তিনি রফিক সরকারের প্রিয় পাত্র হতে চান। তিনি অতিরিক্ত আহ্লাদ দেখিয়ে এক টুকরো নরম রুটি ছিঁড়ে ঝোলে টুপটুপ করা মাংসের টুকরোসহ মাহিরের দিকে এগিয়ে দিলেন। আরে না না, মেহমানের প্লেট খালি থাকলে তো গৃহস্থের অমঙ্গল হয় বাবা, মানা করবেন না, অল্প একটুখানি মুখে দিয়ে আমাদের মান রাখেন। এক কোণে আইরিন দাঁড়িয়েছিল। সে মাহিরের পেছন পেছনেই এসেছে, হয়তো তার এই বিব্রত দশা উপভোগ করতে। মাহিরের এই না বলতে না পারা আর অনুরোধের চাপে পিষ্ট হওয়া দশা দেখে আইরিনের চোখে সেই পরিচিত বিদ্রুপ ফুটে ওঠে। সে মাহিরের খুব কাছে ঝুঁকে নিচু স্বরে কিন্তু স্পষ্ট গলায় ফিস ফিস করে বলল,
বোধহয় এখনই শক্ত করে না বলতে শেখেনি। দুপুরে তো অনুরোধে ঢেকি গেলা দেখলাম, এখন কি মতি চাচার হাঁসকেও সম্মান দিয়ে নিজের হজম শক্তিকে চির বিদায় জানাবে, নাকি আবার সেই ভদ্রতা করবে? মাহির আর চোখে আইরিনের দিকে তাকালো। মেয়েটার ঠোঁটের কোণে সেই সূক্ষ্ম অথচ ধাঁধালো হাসির রেখা। আইরিনের এই তাচ্ছিল্য মাহিরের ভেতরে উঠাতেই এক ধরনের জেদ উচ্ছে দিল। সে মতি মিয়ার বাড়িয়ে দেয়া রুটির টুকরোটা হাত বাড়িয়ে নিয়ে মুখে দিল। দারুণ হয়েছে চাচা, তবে এর বেশি এক তিলও আর আমার পেটে যাবে না। শরীরটা ঠিক সায় দিচ্ছে না আমার। মাহিরের গলার স্বরে এমন এক দৃঢ়তা ছিল যে মতি মিয়া আর দ্বিতীয়বার চাপ দেওয়ার সাহস পেলেন না। বাড়ি ফেরার পথে মাহির গুমট স্বরে জবাব দিল, শিষ্টাচার আর দুর্বলতা এক জিনিস নয়। শিষ্টাচার শব্দটা বেশি ভারী। আমি কিন্তু সকালের বৈঠক ঘরের কথার কোনো জবাব পাইনি। সিরিয়াসলি না নেওয়ার মতো বিষয়ও এটা না। সুটকেস বের করে গোছানো হচ্ছে দেখনি? আমাকে যেভাবেই হোক তোমার সাথে পাঠাবেই। আমায় রেখে তোমাকে যেতে দিতে সে আশা রেখো না। মাহির বিরক্ত হয়ে বলল, উদ্ভট কথাবার্তা একদম বন্ধ। কে আমাকে কি করবে তা শুনতে চাচ্ছি না। আপনার মতামত কোথায়? আপনাকে যা করতে বলা হয় তাই করেন নাকি? তারা পাঠালেই আপনি বিনা বাক্যে সাথে চলবেন? তিন কবুল বলেছি, তাই তো হওয়ার কথা। সংসার করতেই তো তা করব, কোনো সমস্যা তো দেখছি না। তার এমন ধারার কথাবার্তা মাহিরের পছন্দ হলো না, কিন্তু সে বাস্তবসম্মত কথার কোনো দোষও খুঁজে পেল না। বাড়ির উঠানে পা রাখতে সে দেখল তার জন্য দলবল নিয়ে বিপদ অপেক্ষা করছে। কাশিফ, কামিনী, জুমা আর তাহেরাদের ছোট এক দল আগে থেকেই ওতপ পেতে ছিল। সকালবেলা দুলাভাইকে না পেয়ে তারা হতাশ হয়েছিল। মাহিরকে দেখা মাত্রই তারা একযোগে ঘিরে ধরল। সবার চোখ মুখে জেদ আর অদম্য আনন্দের ঝিলিক। কাশিফ মাহিরের পাঞ্জাবির হাতা ধরে হাসকা টান দিয়ে বলল, দুলাভাই, এখন ঘরে যাওয়ার কথা মুখেও আনবেন না। এখন আমাদের সাথে আসতে হবে। নিশিখালী তো আপনি এখনই কিছু দেখেন নাই? ওই যে কপতি নদীর তীর, ওইটা দেখা আসতে হইব। জুমা সায় দিয়ে বলল, হ্যাঁ দুলাভাই, বিকেলের মিঠে রোদে দেখতে সবচেয়ে সুন্দর লাগে। মাহির হতাশ চোখে আইরিনের দিকে তাকালো। সে মনে মনে প্রার্থনা করছিল আইরিন হয়তো এই ছোটদের হাত থেকে তাকে উদ্ধার করার কোনো উপায় বের করবে। কিন্তু আইরিন তখন বাড়ির বারান্দায় পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে নিজের গায়ের নীল শাড়ির আঁচলটা খুব নিপুণ হাতে ঠিক করছিল। মাহিরের সেই করুণ জিজ্ঞাসা দৃষ্টি দেখে ভুরু জোড়া কিছুটা কুঁচকে নিল। আইরিন খুব নির্লিপ্ত গলায় বলল, আমাকে দেখে উদ্ধার পাওয়ার আশা করো না। এই বিচ্ছুদের পাল্লায় যখন একবার পড়েছ তখন নিস্তার পাওয়া প্রায় অসম্ভব। যাও দুলাভাই, ধর্ম পালন করো। এই শাড়ি সামলে মেঠো পথে আমার পক্ষে ঘুরে বেড়ানো সম্ভব না। আমি একদমই ইন্টারেস্টেড নই। মাহির ভুরু কুঁচকে বলল, আসলেই যাবেন না? আইরিন মাহিরের চোখের দিকে সোজা তাকিয়ে বলল, আমার কাছে নিশিখালী নতুন কিছু নয়। এই পথ মারিয়েই আমি বড় হয়েছি। আর এই সময়ে ভারী শাড়ি পরে বিলের ধারে ঘোরার মতো বিলাসিতা করার ইচ্ছে আমার নেই। তুমি যাও। কাশিফ এবার আরও জেদ ধরল, আপা না গেলে নাই। দুলাভাই চলেন, আমরা আপনাকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখাবো। মাহির বুঝতে পারল আইরিন সাপ জানিয়ে দিয়েছে সে সঙ্গী হবে না। সে মাহিরকে একাই এই ছোটদের দলের মুখে ছুড়ে দিতে চায়। আইরিনের এই অনমনীয় অনাগ্রহ কথা শোনার পর মাহির তাকে আর দ্বিতীয়বার বলল না। অগত্যা সে কাশিফদের সেই চঞ্চল দলের সাথে মেঠো পথের দিকে পা বাড়ালো। পেছন থেকে আইরিনের গভীর কণ্ঠস্বর ভেসে এলো, বেশি দূরে যেও না, আলো যাওয়ার আগেই ফিরে এসো। মাহির একবার পেছন ফিরে তাকালো, দেখল আইরিন নির্বিশেষে চোখে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা নীল শাড়ির ওই
মানবীকে বড় রহস্যময়ী দেখায়। খালি শীতের শেষ বিকেলের আলোয় এক জীবন্ত জলরঙের ছবি। মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে ওরা প্রথমে পৌঁছালো বিশাল এক বাঁশঝাড়ের নিচে। ঝিরিঝিরি বাতাসে বাঁশ পাতার মর্মর শব্দ আর ঘন পাতার ফাঁক গলে চুইসে আসা মিঠে রোদ মাটিতে লুকোচুরি খেলছে। বাঁশঝাড়ে পেরিয়ে ওরা যখন কপোতী নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো, মাহির মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল। নদীটা খুব শান্ত আর স্বচ্ছ। পৌষের রোদে নদীর পানি রূপালি আয়নার মতো চকচক করছে। পাড় ঘেঁষে তামাটে বর্ণ ধারণ করা কাশফুলগুলো অলসভাবে দুলছে। দূরে নদীর নীল জলরাশির বুকে দুই একটা ছোট ডিঙ্গি নৌকা ভেসে যাচ্ছে। মাঝিদের দূর থেকে ভেসে আসা গান আর হিমেল হওয়া মাহিরের বিকেলের ক্লান্তিটুকু যেন এক নিমিষেই কেড়ে নিল। নদীর ওপারে ঘন সবুজ বনরেখা আর অন্য পাশে ধুধু বালুচর। হরেক রকম গল্পের মাঝে মাহির কাশিফকে জিজ্ঞেস করলো, তোমাদের আপা কি এসব জায়গায় বেশি আসে? কাশিফ মাথা নেড়ে বলল, হ্যাঁ, আপা তো সুযোগ পাইলেই নদীর ঘাটে আইসা বসে থাকে। সারাদিন তো বাইরেই কাটাতো। আম্মা কত বকা দিত, কিন্তু কাজ হইতো না। মেয়েরা বলল, আইরিন আপার প্রিয় জায়গায় এই নদীর পাড়ি। গ্রামের কোনো জায়গা তার অদেখা নাই। নদীর পাড় ধরে হাঁটার সময় গ্রামের দুই একজন বয়স্ক মানুষের সাথে মাহিরের দেখা হলো। তারা তার ব্যাপারে শুনেছে। একজন সাদা শাড়িওয়ালা মুরব্বি এগিয়ে এসে স্নেহের স্বরে জিজ্ঞেস করলেন, বাবা কি সরকার বাড়ির মেয়ের জামাই? আমাদের গ্রাম কেমন দেখতেছ? মাহির বিনীতভাবে হাসল। সে খুব নম্রভাবে উত্তর দিল, জি চাচা, আপনাদের গ্রামটা সত্যিই অনেক সুন্দর, বিশেষ করে এই নদীটা। শহরে তো আর এমন শান্তি পাওয়া যায় না। মুরব্বি খুশি হয়ে বললেন, একদিন সময় কইরা আমাদের বাড়িতে ডাল ভাত খাইয়া যাইবেন। তারা আরও কিছু সময় আলাপ করে বিদায় নিল। নদী থেকে ফেরার পথে ওরা পার হলো এক বিশাল আম বাগান। পুরনো গাছের শিকড়গুলো মাটির উপর অজগর সাপের মতো ছড়িয়ে আছে। বাগানের ছায়া মাখা সরু পথ ধরে যেতে যেতে মাহির জানতে পারল, গাছে উঠতেও তার স্ত্রী বেশ পারদর্শী। সন্ধ্যা পর্যন্ত গাছে উঠে থাকার কুখ্যাত রেকর্ড আছে তার। আসফিয়া তাকে তালগাছের শাড়ি আর গ্রামের ঐতিহ্যবাহী পুরনো শিব মন্দির দেখাচ্ছিল। প্রতিটি বাঁকে মাহির আইরিনের ফেলে আসা শৈশব আর কৈশোর দেখতে পেল। কয়েকদিনের ব্যবধানে জীবনযাত্রায় অনেক পরিবর্তন আসতে চলেছে তার। মেয়েটা কি আদৌ তা বুঝতে পারছে, নাকি সব কিছু গায়ে না লাগিয়ে চলা তার স্বভাব কে জানে। ঘুরতে ঘুরতে সূর্য যখন আরও কিছুটা দিগন্তের দিকে হেলে পড়েছে, ওরা এসে দাঁড়ালো আলিবরের সেই বিস্তৃত সরিষা ক্ষেতের কিনারে। কিছু সময় পার কাশিফ হঠাৎ আঙ্গুল উঁচিয়ে বলল, ওইটা কে আপা না? কামিনী একটু ভয় পেয়ে উঠল, না তো, আপা হবে কেন? তুই তো একটা কানা, একদম চুপ থাক। তুই চুপ কর, আমার আপাকে আমি চিনব না? কাশিফের জেদি স্বর বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই মাহির সেদিকে ঘুরে তাকালো। সামনে দিগন্তজোড়া এক বিশাল সরিষা ক্ষেত। হলদে ফুলের সেই অবিরাম বিস্তার মাটির বুকে চিরে পড়ছে। শীতের প্রচণ্ড বিকেলের নরম রোদ তখন চারপাশের প্রকৃতিকে ম্লান সোনালি আভা ছড়িয়ে দিয়েছে। দিন ফুরিয়ে আসার এই সময়ে বাতাসের ত্বক স্পর্শ করলে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তোলে। ক্ষেতটা রাস্তা থেকে বেশ খানিকটা নিচুতে। হলদে ফুলের সমুদ্র চিরে চলে গেছে এক চিলতে সরু আলপথ। মাহিরের দৃষ্টি সেই হলুদ প্রান্তরের একদম শেষ মাথায় গিয়ে স্থির হলো। সেখানে ক্ষেতটা শেষ হয়ে জমিটা ধীরে ধীরে উঁচুতে উঠে পথের সাথে মিশেছে। সেখানে কাশিফের দাবিকে সত্যি প্রমাণ করে দাঁড়িয়ে আছে তার আপা। শীতের হাত থেকে বাঁচতে মেয়েটা কামিজের উপর একটা জলপাই রঙের সোয়েটার জড়িয়ে নিয়েছে। কাঁধে ঝোলানো বর্ণিল নকশা করা ওড়না। মাহিরের নজর আটকে গেল ওর চুলের বেনিতে
ঘন কালো লম্বা বেনি ওর পিঠে ঠিক মাঝখান দিয়ে নেমে এসেছে, যার উপর আছড়ে পড়া সেই সোনাঝরা আলো বাদামি দেখাচ্ছে। ওর গায়ের তামাটি বর্ণ এই সোনালি আলোর ছোঁয়ায় গলানো সোনার মতো দ্রুতি ছড়াচ্ছে। আইরিন সেখানে দাঁড়িয়ে আছে। সেখান থেকে ওপরের কাঁচা রাস্তার উঠার জন্য মাটির তৈরি 2-3টি ছোট ধাপ রয়েছে। সে এখনও সেই ধাপগুলো বেয়ে উপরে ওঠেনি। জমির শেষ সীমানায় দাঁড়িয়ে সে উপরের রাস্তার দিকে তাকিয়ে আছে। উঁচু রাস্তার সাইকেল হাতে দাঁড়িয়ে আছে এক পুরুষ। পুরো দৃশ্যটা মাহির নিঃশব্দে দেখল। তাহেরা আফজাল মেম্বারের দ্বিতীয় পক্ষের ছোট মেয়ে। সে পাশ থেকে মুখ বেঁকিয়ে বলে উঠল, আইরিন আপার একদিনেও কোনো আক্কেল হলো না? বিয়ে হওয়া মেয়েরা কি এইভাবে ঘোরাঘুরি করে নাকি? কি কাণ্ড! তাহেরার কথায় মাহিরের ঘোর কাটল। কামিনী ভয়ে নতুন দুলাভাইয়ের মুখের দিকে তাকালো। সে কিছু বুঝে ওঠার আগেই তিনি দ্রুত ও দৃঢ় কদমে সেদিকে এগিয়ে গেল। মাহির যখন দ্রুত পায়ে এগিয়ে আসছিল তার অবয়ে থমথমে গাম্ভীর্য ছিল। সে যত এগোচ্ছে তার তীক্ষ্ণ দৃষ্টি তত স্থির ডিবির দিকে দাঁড়িয়ে থাকা ওই যুগলের দিকে। সাইকেল হাতে থাকা যুবকটির নাম রাহাত। সে সাইকেলের হ্যান্ডেলে আয়েশ করে ভর দিয়ে আইরিনের সাথে কথা বলছে। হঠাৎ তার নজর গেল দূরে এগিয়ে আসতে থাকা সুনামদেহী পুরুষটির দিকে। রাহাতের চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় খেলে গেল। লোকটার হাঁটার ভঙ্গি আর চোয়ালের কঠোরতা দেখে রাহাতের মনে হলো কোনো রুষ্ট জমিদার নিজের সীমানায় অন্য কারো অনধিকার প্রবেশ দেখে তেড়ে আসছে। মাহির যখন একদম কাছাকাছি চলে এলো আইরিন ঘাড় ঘুরিয়ে তাকালো। মাহিরকে এই সময়ে এই পথে দেখবে তা সে ভাবেনি। ওর শান্ত গভীর চোখে এক পলকের জন্য তীব্র বিস্ময় ফুটে উঠল, কিন্তু সেই চমকে যাওয়ার ভাবটা খুব দ্রুত সামলে নিয়ে সে পুনরায় তার সেই চিরচেনা শীতলতা ফিরিয়ে আনল। মাহির আইরিনের সেই সাময়িক দৃঢ়তাকে আগ্রহই করল না। সে তার পাশে দাঁড়ালো ঠিকই, কিন্তু দৃষ্টি রাখল পুরুষটির দিকে। হাত কিছুটা হকচকিয়ে গিয়ে আইরিনের দিকে তাকিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করল, কে রে আয়না? উনি কে? আইরিন জবাব দেওয়ার সুযোগও পেল না। মাহির সরাসরি রাহাতের চোখের দিকে তাকিয়ে রাশভারী স্বরে নিজের পরিচয় দিল, আমি মাহির আহমেদ, উনার স্বামী। মাহিরের কর্কশ আত্মপরিচয়ে রাহাতের চেহারায় ভাব এক নিমিষেই পাল্টে গেল। বিস্ময় কেটে গিয়ে তার মুখে একগাল অকৃত্রিম হাসি দেখা যায়। সে বেশ উৎসাহ নিয়ে মাহিরের দিকে হাত বাড়িয়ে দিল। তার চোখে মুখে কোনো আড়ষ্টতা নেই, বরং আন্তরিকতা আর আতিথেয়তা উপচে পড়ছে। আরে, আমাদের আয়নার বর! ভাই সাহেব ভালো আছেন তো? এই বিচ্ছু মেয়ে, তুই তাড়াতাড়ি পরিচয় করিয়ে দিবি না? ভাই সাহেব, আমি রাহাত, আয়নার আপন মামাতো ভাই। রাহাতের এই অমায়িক আচরণের মাহি একটু থমকে গেল, কিন্তু মামাতো ভাই পরিচয়টা মাহিরের ভেতরের অস্বাভাবিককে পুরোপুরি নিভিয়ে দিতে পারল না। সে জানে কাজিনদের মধ্যে প্রীতিকর সম্পর্ক নতুন কিছু না। আয়নাল তার দিকে তাকিয়ে আছে। শাড়ির বদলে কামিজ পরার মেয়েটার কিশোরীর ভাব কিছুটা ফুটে উঠেছে। পুরোপুরি সম্ভব হচ্ছে না চোখের দৃঢ়তার জন্য। দৃষ্টি দিয়েই সে মাহিরের অন্তরটা জেনে নিতে চাইছে। তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর মাহিরের ভেতরে তপ্ত অস্বস্তিটুকু কুকুরের মতো উবে গেল। সে বুঝতে পারল এই লোকটার ভেতরে কোনো কুটিলতা নেই। রাহাতের কথা বলার ধরন, সাদাসিধে হাসি আর অকৃত্রিম আন্তরিকতার মাঝে গ্রামের সেই চিরায়ত সারল্য বিদ্যমান। মাহির নিজের মনেই কিছুটা লজ্জিত হলো। যথাযথই লোকটাকে নিয়ে কেন এমন সংকীর্ণ চিন্তা করল। পরক্ষণেই মাহির নিজেকে সামলে নিয়ে রাহাতের সাথে বেশ হৃষ্টচিত্তে আলাপ জমালো। মাহিরের আচরণে হঠাৎ একটা পরিবর্তন এলো। সে
অবচেতনাভাবেই গৃহকর্তার ভূমিকাটা নিজের কাঁধে তুলে নিল। সে রাহাতের কাঁধে হাত রেখে আন্তরিক গলায় বলল, দাঁড়িয়ে আর কতক্ষণ গল্প করবেন রাহাত ভাই? চলুন, বাড়িতে এক কাপ চা খেয়ে যাবেন। রাহাত খুব বিনয়ের সাথে হাসল। সাইকেলের ক্যারিয়ারের রাখা একটা ব্যাগ দেখিয়ে বলল, আজ আর না ভাইসাব, আম্মা আব্বা সামান্য উপহার পাঠিয়েছে আপনাদের জন্য। আমি আসলে ওগুলো দিতেই আসলাম। আজ তারা আসে, অন্য একদিন সময় করে অবশ্যই আসবো, তখন প্রাণ ভরে গল্প হবে। আর আপনাদের তো একদিন আসতেই হবে। আয়নার বাড়ি কিন্তু পাশের গ্রামে, একদম সময় লাগবে না। পরের বার ইনশাল্লাহ ভাই, এবার হাতে একদম সময় নেই। হাত বিদায় নিতেই তাদের মাঝে নীরবতা ছেয়ে গেল। দিবাকর দিগন্তের একদম নিচে নেমে গেছে। আকাশ জুড়ে এখন সিঁদুরে মেঘের সরাসরি। মাহির নিচে নেমে এলো, পিছনে ফিরে দেখল এখনো মেয়েটা পথের টিভিটার উপর দাঁড়িয়ে আছে, দৃষ্টি সামনের পথে স্থির। উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকায় তাকে এই গোধূলি আলোয় অপার্থিক কোনো মায়ার মতো দেখাচ্ছে। মাহির তার দিকে হাত বাড়িয়ে গম্ভীর স্বরে বলল, নেমে এসো আয়না, নাকি আরও কিছুক্ষণ তাকিয়ে থাকতে চাও? আয়না ভুরু কুঁচকে প্রসারিত হাতের দিকে তাকিয়ে থামলো। মানুষটা কি ভাবছে? গ্রামে বড় হওয়ার আয়নায় এইটুকু পথের জন্য সাহায্য প্রয়োজন, তবে তার চেয়ে বেশি মানসিক বিঘ্ন ঘটে আয়না নামের সম্বোধনে। সেই সন্ধ্যাবেলায় পুকুর পাড়ে কি মনে করে যেন নিজের আয়না নামটা বলেছিল সে। আর তারপর আজকে আয়না কিছুক্ষণ স্থির হয়ে মাহিরের হাতের দিকে তাকিয়ে অতি সন্তর্পণে নিজের হাত মাহিরের শক্ত হাতের উপর রাখল। নেমে আসার পর আয়না হাতটা সরিয়ে নিতে চাইল, কিন্তু মাহির ছাড়ল না। সে সেই অবস্থাতেই বাড়ির দিকে হাঁটা শুরু করলো। আয়না কিছুটা অস্বস্তি নিয়েই সরু আলপথে মাহিরের পেছন পেছনে হাঁটতে লাগলো। তার জন্মস্থানের চেনা মেঠো পথ, না আকাশ, চেনা বাতাস, কিন্তু এই নতুন স্পর্শটা তাকে দোলাচলে ফেলে দিয়েছে। সে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে নিচু স্বরে বলল, আমি একা হাঁটতে পারি জানো তো, হাত ধরে টেনে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। মাহির হাত তো ছাড়লই না, সামনের দিকে তাকিয়ে বিড়বিড় করে উত্তর দিল, তা তো পারোই, তো অনেক কিছুই করতে পারো, সবই তোমার নখদর্পণে। আয়না ওর স্পৃহ গতি লক্ষ্য করে আলতো করে জিজ্ঞেস করলো, তুমি কি রেগে আছো? মাহির গলার স্বরে উদাসীনতা নিয়ে বলল, না। কেন? রেগে থাকার মতো কিছু হয়েছে নাকি? আয়না ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে বলল, না, ভাবলাম হয়তো ভুল জায়গায় চোর ধরতে এসে মেজাজটা। আয়নার এই সূক্ষ্ম খোঁচার মাহির মুহূর্তেই হকচকিয়ে গেল। সে যে মনে মনে হাতে নাতে ধরার মানসিকতা নিয়ে এসেছিল এবং এই মেয়ে যে সেটা ধরে ফেলেছে, তাতে মাহির বেশ অপ্রস্তুত বোধ করল। নিজের উপর রাগ আর লজ্জায় এক মিশ্র অনুভূতিতে সে অবচেতনাভাবে আয়নার হাতের উপর তার ধরা হাতটা চাপ বাড়িয়ে দিল। মাহির নিজের অস্বস্তি ঢুকতে গলায় স্বর একটু সরিয়ে বলল, চোর টোর দেখার সময় আমার নেই। আমি শুধু ভাবছিলাম যে ভদ্রমহিলা একটু আগে খুব ক্লান্ত ছিল এবং শাড়ি সামলানোর ভয়ে বাড়ির বাইরে পা রাখতেই রাজি ছিল না। এ হঠাৎ নির্জন সরিষা খেতে উড়ে এলো কিভাবে? না কিছুক্ষণ মাহিরের কথার উত্তর দিল না। সে নিজের পরনের কামিজের দিকে একবার তাকিয়ে বলল, আমি তো এখন আর শাড়ি পরে নেই, দেখছই তো। শাড়ি সামলানোর ঝামেলা নেই বলেই হয়তো চলে আসতে পেরেছি। মাহির লক্ষ্য করলো আয়না মূল প্রশ্নটা বুঝেও এড়িয়ে গেল। মাহির সেদিকে আর কথা না বাড়িয়ে জিজ্ঞেস করলো, রাহাত ভাইকে তোমার বাড়িতে নিয়ে গেলে পারতো? পথে দাঁড়িয়ে কথা না বলে বাড়ির বৈঠকখানায় বসে তো চা খাওয়া যেত এটলিস্ট। মাহির একটু অবাক হলো, কেন? আত্মীয় তো তোমাদের, তো যাতায়াত থাকার কথা। তুমি কি ওদের বাড়িতে যাও না মাঝে মাঝে? কে কে আসে সেখানে? নানা নানি, সেই
মামা মামি আর রাহাত ভাইয়া। কোনো বোন নেই এই রাহাত ভাইয়ার? না, সিঙ্গেল চাইল্ড। বিয়েও তো মনে হয় করেনি। না, তাহলে তো সেখানে গেলেই এই এক কাজিনের সাথেই সময় কাটাতে হতো। আয়না মৃদুস্বরে বলল, উত্তরে মাহির দমদম পাত্র নয়। তার মনে রাহাত আর আয়নাকে নিয়ে এখনও সুপ্ত কৌতূহল কাজ করছে। সে জিজ্ঞেস করলো, তোমাদের স্পর্শটা কি বেশ ভালো? মনে হলো বেশ পুরনো কোনো বন্ধুত্ব। আয়না এবার ভ্রু কুঁচকে মাহিরের দিকে তাকালো। হঠাৎ এমন মনে হওয়ার কারণ? মাহির ঘাড় ঘুরিয়ে আর চোখে একবার আয়নার শান্ত মুখটা দেখে নিল। তারপর শক্ত করে বলল, কারণও তোমাকে আয়না বলে ডাকছে। আমি এখানে আসার পর দেখলাম সবাই আইরিন বলে ডাকে। এই আয়না নামটা খুব ব্যক্তিগত মনে হলো আমার কাছে। আয়না কিছুক্ষণ চুপ থেকে বলল, তেমন কিছুই। মাহিরকে নিশ্চুপ দেখে আয়না কি মনে করে যেন ম্লান হেসে বলল, আয়না নামটা আমার মার দেওয়া। রাহাত ভাইয়া আমার ছোটবেলা দেখেছে। যে মানুষটা আমার বেড়ে ওঠা দেখেছে সে আমাকে কি নামে ডাকলো তাতে কি খুব বেশি কিছু এসে যায়? মাহির দীর্ঘশ্বাস শেষে বলল, না, এখন এসবে আর কিছু যায় আসে না। না, লক্ষ্য করলো খুব সূক্ষ্মভাবে মাহির তার আচরণের দুটো পরিবর্তন এনেছে। সে আপনি থেকে তুমিতে নেমে এসেছে। ও খুব স্বাভাবিকভাবেই তাকে আয়না বলে ডাকছে। আমরা কিন্তু কাল ঢাকার জন্য রওনা হব। হ্যাঁ জানি তো, আমি সব গুছিয়ে নিয়েছি। আর হুশ, আমাকে একটু বলতে দাও। সব পরিস্থিতির জন্যই তোমার পূর্ব প্রস্তুতি থাকে তা জানা হয়েছে। এবার আমি বলি, যে পরিস্থিতি হোক না কেন আমাদের বিয়ে হয়েছে সজ্ঞানে। আমরা একে অপরের স্বীকৃতি দিয়েছি। সুতরাং দাম্পত্য জীবন অনেস্টি ও লয়ালটির সাথে শুরু করা উচিত। তোমার যদি অন্য কোথাও কোনো? আয়না শক্ত গলায় বলল, নেই। মাহির তাকে একদম কোনো সুযোগ না দিয়ে নিজের কথা বলতে লাগলো। আমার ঘরে বেশ কিছু উপন্যাস দেখলাম। জীবন্ত আর উপন্যাস বা নাটক, সিনেমা নয়। এখানে বিয়েকে একটা সময়সীমায় বেঁধে ফেলা হয়। সেসব আলতে সম্ভব নয়। তোমার যদি সেরকম টেম্পোরারি ম্যারেজ লাইফ লিড করার ইচ্ছে থাকে আগেই বলে দাও। আমি নিজের মতো করে ব্যাপারটা সামলে নিব। তোমার নিজস্ব মনোভাব বলবে। বাপ কাচারটাও নয়, কারণ সংসার তোমার করতে হবে। অ্যান্ড ইউ ওন্ট অলওয়েজ বি সানরাইজ। তখন যাতে রিগ্রেট না থাকে। থাকবে না। খুব প্রতিকূল পরিস্থিতি ছাড়া আমার কথায় পরিবর্তন আসবে না। সামান্য হেসে বলল, বেশ, খুব প্রতিকূল পরিস্থিতিতে তোমার পড়তে হবে না। আমি থাকতে ইনশাল্লাহ তুমি আমার দায়িত্ব। আয়না বলল, দায়িত্ব? মাহির থমকে ভাবল, দায়িত্ব শব্দে কি মেয়েটি মন খারাপ করেছে? সে আমার বলল, দায়িত্ব থেকেই তো সব সম্পর্কের সূচনা হয়, তাই না? আয়না কোনো বিষণ্ণতা না দেখিয়ে বলল, রেসপন্সিবিলিটি উইথ অনেস্টি অ্যান্ড লয়ালটি ইজ আ গুড অ্যান্ড সেফ কম্বিনেশন। উই বোথ আর অন দ্য সেম পেজ। মাহির বলল, তাহলে অনেস্টি থেকে শুরু করি। আয়না অবাক হয়ে বলল, মানে? মাহির তাকে ধরে হাঁটতে হাঁটতেই বলল, ভেবেছিলাম পরে এ নিয়ে কথা বলবো, কিন্তু যেহেতু প্রসঙ্গ উঠেছে তাই বলি। সেদিন সন্ধ্যায় পুকুর পাড়ে আমি যাওয়ার পর তুমি রাজীবের সাথে দেখা করেছিলে, তাই না? তুমি আসলে সেখানে তার অপেক্ষায় ছিলে। আমাকে দ্রুত সেখান থেকে সরানোর জন্যই বোধ হয়ে তুমি তোমার নাম বলেছিলে। তাহলে হয়তো আমার জানাও হতো না। এটা হচ্ছে আমার প্রথম অনুমান। আর দ্বিতীয়টা হলো তুমি তাকে পালাতে সাহায্য করেছিলে। আই এম ফেয়ারলি সার্টেইন অ্যাবাউট ইট। তোমার যদি অন্য কোনো ব্যাখ্যা থাকে তাহলে আমি তা শুনবো। আয়না আয়না কোনো উত্তর করল না। তার মানে হলো এই 2-3 দিনে সে তার শান্তশিষ্ট স্বামীকে খুব চিনেছে বা পড়ে ফেলেছে ভেবে বসেছিল, তা আসলে অনেক বড় একটা ভুল। এই পুরুষটির আরও অনেক রূপ তার অজানা, ধরাছোঁয়ার বাইরে। মাহির খুব স্বাবলম্বীভাবে তাকে ডান থেকে বাম দিকে সরিয়ে দিতে আয়নার চিন্তার ঘোর ভাঙে। ডান পাশে
পানি জমে শুকনো মাটি কাদা হয়ে গেছে। এদিকে কাদা আছে, বাম পাশ দিয়ে হাঁটো। আয়না। মাহির শরীরের চাপে আয়নাকে আলতো করে বাম দিকে সরিয়ে নিজের ডান পাশের ওই কর্মাক্ত অংশে দিয়ে হাঁটতে থাকলো। এক মুহূর্তের জন্য হাত না ছেড়ে সামনের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় সাবধান করে বলল, নিচে তাকিয়ে হেঁটো আয়না, প্রায় অন্ধকার হয়ে গেছে। এখানে মাটি সমান নয়, এর মধ্যে পা পড়লে পিছলে যেতে পারো, সাবধান।